অপারেশনটা পরিচালনা করছে হচ্ছে তাপস এবং সোহেল তাজ। আপনারা মনে করতে পারেন যে সোহেল তাজ হঠাৎ করে হুজুর হয়ে বিদেশ চলে গেছে, তাই না। সে মনে করছে এই সিচুয়েশনটা সরকার কন্টেইন করতে পারবে না, সো আগেই ভাগছে সে। এখন কন্টেইন করছে, এখন আবার সাধারণ ক্ষমা ঘোষণা করে। উনি বলেছিলেন যে আমি মা হিসাবে এই প্রোগ্রামে আসছি, আমি প্রধানমন্ত্রী আসে নাই। শেষে আমি যদি ওনার কাছে মাপ চেয়েছিলাম যে আমি ছেলে হিসাবে অনেক কথা বলেছি, যদি আমার অন্যায় থেকে মাপ করে দেন, কিন্তু সেই মাপ আমাকে উনি করেন নাই। আজকে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের তাড়নায়। আমি এমন একজন ব্যক্তি, আমি আমার বিবেককে দিয়ে আমি পরিচালিত হই। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমি যতটুকু পারি আমি আমার অবস্থান থেকে করি। আজকে আমি বঙ্গবন্ধুর এই 32 নম্বরের এই বাসায় সেই আবেগের কারণেই আমি উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি 25 ফেব্রুয়ারি 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যেই সেকেন্ড ভিডিওটি করার কথা ছিল সেটি শুরু করছি। আমি গত পর্বেও ওনাকে নিয়ে আলাপ আলোচনা করেছিলাম। উনি বিগত স্বৈরাচার সরকারের প্রথম দিকের খুবই গুরুত্বপূর্ণ সময়ে খুবই গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সোহেল তাজ। উনি যে নিজেকে বিবেকবান একজন মানুষ হিসেবে বলছেন যে তিনি তার নিজের বিবেক দ্বারা পরিচালিত হয়, কিন্তু আজকে 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর যে বাড়িতে আগুন লাগার কারণে ওনার বিবেকের তাড়না ঘর থেকে বের হয়ে আসছে এবং এসে উনি খুব আক্ষেপ প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে। কিন্তু যখন 25 ফেব্রুয়ারি 57 জন অফিসার সহ প্রায় 1.5 শতাধিক পিলখানা হত্যাকাণ্ড হলো, তখন কিন্তু তার বিবেকে কোনো কাজ করেনি, তখন কিন্তু তার বিবেকে তাড়না দেয়নি। যাই হোক, এই ইন্টারেস্টিং বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। উনি একজন, আমার মনে হয় উনি একজন এই সরকারের বি প্ল্যান বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সরকার কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু লোক নিয়োগ করে রেখেছে যে তারা সরকারের বিরুদ্ধে কথা বলে, আসলে তাদের সরকারেরই একটা অংশ। এরকমই একটা অংশ আমার কাছে মনে হয়েছিল প্রথম থেকেই, যে 25শে ফেব্রুয়ারি যে পিলখানা হত্যাকাণ্ডে যে ভিডিওগুলো আমরা দেখেছি তাতে আমরা স্পষ্ট যে এখানে কোনোভাবেই অপারেশনটাকে পরিচালনা করার দায়িত্ব সরকার নিজের হাতে রেখেছে এবং সে খুবই সূক্ষ্মভাবে এই কিলিং মিশনটা করার সুযোগ করে দিয়েছে তাদেরকে। আমি আমার ভিডিও করার সময় অনেকে আমার কাছে এই কথাটি বলেছিলেন যে আপনি তো আসলে নিজের কোনো মতামত আপনি এখানে দিচ্ছেন না, আপনি আরেকজনের ভিডিও বা আরেকজনের ক্লিপ থেকে বা আরেকজনের কথাকে এখানে প্রচার করছেন। আসলে ঠিক তাই, গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করলে সেটা তথ্য প্রমাণ ছাড়া আপনার ইউটিউবে সেটা প্রচার করা উচিত না, বা আমি ব্যক্তিগতভাবে এটা করি না। তাই যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি তার একটা আপনাদের সামনে প্রস্তাব করার চেষ্টা করি এবং তার উপরে বেসিস করে আমার রিয়াকশন গুলো আমি দিই। যেদিন এই পিলখানা হত্যাকাণ্ড হয় তার পরের দিন একটি সম্ভবত তোমার নাম হবে শাহনাজ, এরকম একটা নাম হবে, উনি একটি বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করেছিল যে এই যে এসএমজিটি দেখা যাচ্ছে সেই এসএমজিটি সিলিংটা নরমাল সিলিং এর মতো না। একটু টেল ইউ দ্যাট এই সিলিং বাইনোকুলারটা আমরা আরবিতে ব্যবহার করি না, আমার জানা মতো বিদেরও ব্যবহার করে না। এবং সিলিং কিন্তু আমরা সিলিং হচ্ছে এটা, যে জানে না যে কিভাবে সিলিং লাগাতে হয় শুধুমাত্র সেই এখানে লাগাবে, আদারওয়াইজ সে লাগাবে না। অস্ত্রের মধ্যে যে বেল্টটা বাঁধা হতো এটা আসলে আমাদের সোলজার বা আর কেউ এই বেল্টটা এইভাবে বাঁধে না। সেই পরীক্ষাতে বোঝাই যাচ্ছে যে এখানে আসলে বিডিআর এবং সেনাবাহিনী ছাড়াও তৃতীয় কোনো পক্ষ এখানে জড়িত ছিল। তো আমরা এই বিষয়টি আলোচনা করার আগে আমরা একটা ভিডিও দেখতে চাচ্ছি যে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান, উনি তৎকালীন সিলেটে কর্মরত ছিলেন। তো ওনার কাছে আসলে আমরা কিছু তথ্য পাই কিনা। যখন এই ঘটনা ঘটে তখন আমি সিলেটে পোস্টিং ছিলাম। 28 বীরের আমি একটা 28 বীরের একটা অধিনায়ক ইউনিটের অধিনায়ক ছিলাম। আমার কমান্ডার ছিলেন জেনারেল শফিউদ্দিন, তখন ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তিনি এসেছিলেন। ওই সময় 9:30টার দিকে উনি প্রথম ওনার কোর্সমেট নকিব স্যার
উনি ফোন করেন স্যারকে, স্যারের সাথে আমি ছিলাম, তখনই আমি প্রথম শুনলাম যে বিডিআর কিছু একটা হচ্ছে। তারপর আমরা সাথে সাথেই আমরা টিভির কাছে চলে যাই, সবকিছু জানতে থাকি। এই ঘটনা এবং এর পরবর্তীতে এত বেশি বিশ্লেষণ, এর যে ইনভেস্টিগেশনে এত কিছু অনিয়ম হয়েছে, অনিয়মগুলো হচ্ছে একদম একদম মোটা দাগের অনিয়ম। এই মোটা দাগের অনিয়মগুলোই কিছু বুদ্ধিজীবী এমন ভাবে প্রচার করার চেষ্টা করছে যে এটা অ্যাকচুয়ালি কে এটার পিছনে বোঝা যায় না, বাট অ্যাকচুয়ালি ইটস রং। প্রথম কথা হচ্ছে এই ধরনের একটা সিচুয়েশন হচ্ছে মিলিটারি সিচুয়েশন, তাই না? এই মনে করেন আগে আমরা যখন শান্তি বাহিনীর সমস্যা ছিল, এই শান্তি বাহিনীর সমস্যাকে যখন ইনিশিয়াল নেগোশিয়েট যেটা হয়েছিল, এটা কি কোনো পলিটিশিয়ান গিয়ে করেছিল? নেভার। আপনি দুনিয়াতে যত বড় বড় এই ধরনের মিলিটারি ক্রাইসিস দেখেন, এটা কারা করে? যারা এই ব্যাপারে এক্সপার্ট কারা? মিলিটারি এখানে এক্সপার্ট। কিছু কিছু দেশে আছে যারা স্পেশালাইজড পুলিশ ইউনিটি আছে, তারা এটা এক্সপার্ট। তারা এটার জন্য একটা নেগোসিয়েটর হিসেবে একজনকে নিয়োগ করা হয়। আর আমরা কি দেখলাম? প্রথমেই নেগোসিয়েটর কে করলো? আমাদের নানক আজম পলিটিক্যাল পার্টি, যেটা একদম গ্রসলি রং। আপনারা যদি দেখেন এই 24-25 ফেব্রুয়ারি কিছুদিন আগে শেখ সেলিম, মহিউদ্দিন খান আলমগীর, তারা সংসদে সেনাবাহিনী নিয়ে চরম বিষেধাগার করেছে, তাই না? আপনাদের এটা মনে থাকার কথা। এই বিষেধাগার করেছিল কি জন্য? তারা একটা গ্রাউন্ড তৈরি করতেছিল যে বিডিআর এরকম একটা সিচুয়েশন হবে। যখন এই 9/11 হয়েছিল, তখন সেনাবাহিনী বা জেনারেল মঈন আহমেদ যেভাবে বলেন, তত্ত্বাবধায়ক সরকার তখন দেখিয়েছে যে পলিটিশিয়ানস আর কারাপ্টেড। তখন প্রতিদিনই টিভিতে এক একজনকে অ্যারেস্ট করা হতো, এক একজনের বাসায় বস্তা বস্তা টাকা, এর বাসায় এই অনিয়ম সেই অনিয়ম, অনেক কিছু দেখা হয়েছিল, তাই না? সো তারা প্ল্যান করেছিল যে এখন তারা দেখাবে যে সেনাবাহিনীর লোকজন কারাপ্টেড। সো তারা একটা ফেক ডাল ভাত অমুক তমুক অনেক কিছু দিয়ে, কারণ তারা যে অর্গানাইজ ভাবে কোনো কিছু করেনি এটা ক্লিয়ার। কারণ যখন তারা নেগোসিয়েশনের জন্য প্রাইম মিনিস্টারের বাসায় যখন গিয়েছে, তখন তারা কিন্তু তাদের প্রবলেম কিন্তু কোনো লিখিত আকারে পেশ করতে পারেনি। তার মানেই হচ্ছে কি, এটা মেইন উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে দিস ইজ প্রি প্ল্যান। সো এটার জন্য গ্রাউন্ড তৈরি করার জন্য তারা সংসদে আগেই সেনাবাহিনী সম্বন্ধে বিষেধাগার করেছে। আমরা পেপারে সবাই পড়েছি যে এর আগে এই কিলার পার্টি শেখ তাপস, শেখ সেলিম, সাহারা খাতুন এদের সাথে মিটিং করেছে। এগুলো রেগুলার নিউজ পেপারে এসেছে। সেলিম ছিল, সাহারা খাতুনের বাসায় গিয়ে তারা দিয়ে আসছে, তাদের ডিমান্ড দিয়ে আসছে। দিস ইজ ইনসেইন। এইভাবে হতে পারে না। তারপর মনে করেন ঘটনা শুরু হয়ে গেল। ঘটনা শুরু হওয়ার সাথে সাথে আপনাকে দেখেছেন সবার আগে কারা গিয়েছে? মিডিয়া গিয়েছে। কি কারণে মিডিয়া গিয়েছে? কারণ মিডিয়াকে আগে ফেট করা হয়েছে এরকম একটা সিচুয়েশন হবে। তখন কি করা হবে? বলা হবে যে সেনাবাহিনীর লোকরা হচ্ছে কি বলে, তারা হচ্ছে দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজদেরকে কারা রক্ষা করতে আসছে? যারা পলিটিশিয়ান। কারা? নানক আজম। আচ্ছা, তাদের কি কোনো কোয়ালিফিকেশন আছে এই ধরনের সিচুয়েশন ডিল করার জন্য? আমাকে পিছনে রেখে মির্জা আজম তারা সামনে চলে গিয়ে সাহারা খাতুন তারা রেবেলদের সাথে কথা বলতেছে। হোয়াট ইজ দিস? আপনার কি মানে সাধারণ বুদ্ধিতে মনে হয় যে দিস ইজ সামথিং নর্মাল? দিস ইজ অ্যাবসার্ড। তারপরে দুইজন মহিলা এমপি দুইজন মিলিটারি অফিসারের সাথে সিভিল কাপড়ে তারা চলে গেছে ওখানে। আমার কথা হচ্ছে এইটা মিলিটারি ওখানে যারা ছিল 46 ব্রিগেড বা তারা কেউ থামাইলো না কেন? নর্মালি কিন্তু মনে হয় যেটা একটা অপারেশনাল জোন থাকে, তারা আমি একটা কর্ডন করব। নোবডি কর্ডন পিলখানা কেন? এটা তো মিলিটারি নর্মসের বাইরে, তো মিলিটারি অপারেশনস এর বাইরে। মানে এর কারণ একটাই, কারণ আমাদের পলিটিক্যাল সিস্টেম, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সবাই এটার মধ্যে ইনভলভ ছিল। কারণ কয়েকটা বইতে কয়েকজন আইউইটনেসের কাছে আমি শুনেছি, যখন রেবেলরা যখন প্রাইম মিনিস্টার অফিসে যায়, ওনারা গিয়ে দেখেন ওরা হাসতে হাসতে চা খাচ্ছে ওখানে। ফার্স্ট হ্যান্ড আইউইটনেসের কাছে আমার শোনা। আমার কাছে প্রতিটা জিনিসের মধ্যে এত মোটা দাগের অনিয়ম আছে। এবং তারপরে প্রাইম মিনিস্টার বলতেছে যে যদি মিলিটারি অপারেশন হয় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হতো। 57 জন অফিসার ইজ নট এনাফ? তাহলে আমি কি অ্যাচিভ করেছি লেট করে? ইনিশিয়ালি যখন দরবার হলের মধ্যে হইছে, দরবার হলের ভিতরে জেনারেল শাকিল এবং অন্যান্য অফিসার বেরিয়ে আসছে, তখন একটা পিক আপ আসছে। পিক আপ এসে এরা সবাই মাস্ক পরা ছিল। মাস্ক পরা এসে তাই সাথে সাথে অনেকগুলা মাস্ক, ওই প্রথমে একজন ডাক্তার মারা গেছে, তারপর জেনারেল শাকিল আর কয়েকজন মাস্ক ইনিশিয়াল ক্লিনিংটা শুরু করে দিছে। যখন ক্লিনিংটা শুরু করে দিছে
তার পরবর্তীতে দে আর অল ইনভলভ, দে অল গট ইনভলভ। কারণ একটা খুন আর 10টা খুন সেম জিনিস। আপনাদের মনে আছে কিনা, যখন এই ঘটনা ঘটে, এই ঘটনার 2-3 দিন পরে যখন ভিতরে অনেক জিনিসপত্র পাওয়া গেল, একটা ফিমেল অফিসার বাংলাদেশ আর্মির অর্ডিন্যান্সের, সে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে বিডিআর এর ভিতরে ওখানে কতগুলা এসএমজি পাওয়া গেছে ছোট সাইজের, এবং যেগুলার যে সিলিংটা আছে বাইনো পাওয়া গেছে, যেগুলো আমাদের আর্মি বা বিডিআর অর্ডিন্যান্স ইস্যু না, এগুলো কোত্থেকে আসছে? এভিডেন্স, এভিডেন্স এই এক পার্টি আছে, মানে যখন ইনভেস্টিগেশন করে এই এভিডেন্স গুলো তারা লুকায় ফেলছে। এই একটা শুরু হয়েছে হচ্ছে 44 রাইফেল ব্যাটালিয়ন। ওই রাইফেল ব্যাটালিয়নের সি হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল শামস, এবং সবাই সাসপেক্ট করে হি ইউজ টু নো এভরিথিং। এবং তারা ওখানে থাকার পরে ওই ব্যাটালিয়নের সিও টোয়াইস এদের কোনো কিছুই হয় নাই। ওই অফিসারের সাথে মুঘল মিয়া নামে একজন ড্রাইভার, কিসের ড্রাইভার? আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বুলেটপ্রুফ গাড়ির ড্রাইভার। সে ওখান থেকে চলে আসছে হচ্ছে সারা খাতুনের সাথে, ওই জিপ চালায় এবং ওখানে ছিল, এবং কন্টিনিউয়াস কর্নেল শামসের সাথে তার কথাবার্তা হয়েছে। এই কথাবার্তার পরবর্তীতে তাকে আরেকজন অফিসার ফোন করে জিজ্ঞেস করছে ডিটেলসটা, বললো যে প্রাইম মিনিস্টার তাকে বলছে এখান থেকে আইসা সমস্ত খোঁজ খবর নিয়ে তাকে জানাইতে। অ্যামেজিংলি এটা সাক্ষী আছে, বাট এটা ইয়ার মধ্যে নাই, ইনভেস্টিগেশনের মধ্যে নাই। তারপরে মনে করেন যে আমি যে বললাম ইন্ডিয়ানরা কিলার ঢুকাইলো, কিলিং করাইলো, শুরু করাই দিল। এখন এই কিলার গুলা কোথায়, শেষ পর্যন্ত কি হলো? এখন দেখেন, আপনারা দেখছেন যে 25-26 তারিখ রাতের সাহারা খাতুন ভিতরে ঢুকছিল, কাদেরকে নিয়ে আসতে? ইনজুর্ড, এবং একটা নাটক করছে যে তারা একটা অস্ত্র সারেন্ডার করবে। কিন্তু হিসাবে দেখা গেছে ওই রাতের পরে কিন্তু সাহারা খাতুন যখন গেছে তার পরবর্তী কিন্তু অনেক কিলিং হয়েছে। তাহলে লাভটা হলো কি? এইটার যাওয়ার কারণটা ছিল হচ্ছে আইজিপি নূর মোহাম্মদ যিনি ছিলেন, উনার মেয়ের জামাই ছিল ভিতরে। মেয়ের জামাই তো মারাই গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। মেয়েটাকে উদ্ধারের জন্য ওখানে উনি প্রেসার দিয়ে উনি গেছিল, তাহলে উনি নিজে একা যাইতে চাইছিল। আচ্ছা, এই সময় যে গেছে অনেকগুলো অ্যাম্বুলেন্স ঢুকছে বাইর হয়েছে। কাদের অ্যাম্বুলেন্স? পরবর্তীতে শোনা যাচ্ছে এটা রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স। এই অপারেশনটা কারা গেল, এরকম একটা ইম্পর্টেন্ট জাতীয় পর্যায়ে গিয়া কয়টা অ্যাম্বুলেন্স গেল, কয়টা বের হলো, নো অ্যাকাউন্টেবিলিটি, এবং নোবডি নোজ এই অপারেশনটা কে পরিচালনা করছে। এটা থেকে আপনি কি বুঝবেন? এই অপারেশনটা কে পরিচালনা? নোবডি নোজ। মানে ইনভেস্টিগেশনের মধ্যে আসে নাই কয়জন ইনজুর্ড গেছে, কয়জন আসছে। এবং এই অপারেশনটা পরিচালনা করছে হচ্ছে তাপস এবং সোহেল তাজ। আপনারা মনে করতে পারেন যে সোহেল তাজ হঠাৎ করে হুজুর হয়ে বিদেশ চলে গেছে, তাই না। সে মনে করছে এই সিচুয়েশনটা সরকার কন্টেইন করতে পারবে না, সো আগেই ভাগছে সে, এখন কন্টেইন করছে, এখন আবার ফেরত আসছে। যখন কোথাও কোনো মানে এই ধরনের সমস্যা হয়, এই ধরনের পৃথিবীর যে কোনোখানে এই ধরনের সমস্যা হয়, তখন এক্সপার্টরা এটার দায়িত্ব নেয়। আর আমাদের বাংলাদেশে এটা এক্সপার্টরা হচ্ছে কি মিলিটারি সিচুয়েশনে বা এই ধরনের সিচুয়েশনে একমাত্র মিলিটারি ওখানে এক্সপার্ট ছিল। তো ওনারা এক্সপার্ট থাকার পরেও যখন নাকি পুরো বেস্টনি দিয়ে টোটাল এলাকাটাকে মানে নিয়ন্ত্রণে ওনারা নিয়ে এসেছিল বা একটা বেস্টনির মধ্যে নিয়ে এসেছিল সেনাবাহিনীরা, তখনও কিন্তু তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ এই ওনার বক্তব্য অনুযায়ী যে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশ এখানে ছিল না, যেখানে যেন মানে ওনার কোনো পারমিশন পাওয়া যায়নি। আর প্রধানমন্ত্রী বলছিল মইনুল যেতে আগ্রহী ছিল না। তো দুইজনের দুই রকম বক্তব্য। তারপরও যে এখানে তাহলে পর্যবেক্ষণ করার জন্য কারা ছিল? জওয়ানদের কাছে, অফিসারদের কাছে অনুরোধ জানাচ্ছি, গোলাগুলি। আমরা আরেকটা বিষয়ে তখন জানতে পেরেছিলাম যে তখন সেনাবাহিনীদের মধ্যে এক ধরনের লিফলেট বিতরণ করা হয়। এই লিফলেটটা আসলে তাপসের তত্ত্বাবধানে এই লিফলেট গুলো বিডিআর এর পক্ষে এবং সেনাবাহিনীর বিপক্ষে নিয়ে বিডিআর সদর দপ্তরে ঢোকেন সরকারের প্রতিনিধিরা। এরপর বিডিআরের 14 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় যান প্রতিমন্ত্রী ও হুইপ। সেখানে 2 ঘন্টার আলোচনায় প্রধানমন্ত্রী বিডিআর সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করলে অস্ত্র সমর্পণে রাজি হয় তারা। মাননীয় প্রধানমন্ত্রী তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে, বিডিআর সদস্য ভাইদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের ঘটনার সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর প্রেক্ষিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছি যে বিডিআর তাদের অস্ত্র সমর্পণ করবে।
যাই হোক, আমরা পরবর্তীতে দেখতে পাই যে সাহারা খাতুন রাত 9টার সময় যখন অস্ত্র সমর্পণের যে মানে তথাকথিত একটি নাটক এখানে প্রচার করা হয়েছিল, ওই নাটকের উনি গিয়েছিলেন এবং কিছু অস্ত্র নিয়ে আসছেন এবং কয়েকজনকে ওনারা রেস্কিউ করে নিয়ে আসছেন। কিন্তু তখনও আসলে ওই রাতেও আমরা পরবর্তীতে জেনেছি ওই রাতেও অনেক কিলিং বিষয় হয়েছিল। যারা আসছে আমার বিডিআর আমার ছেলে আরেকটি ব্যাপার হচ্ছে কি, এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে মেজর শাকিলের তথ্য অনুযায়ী এখানে প্রায় 8,500 থেকে 9,000 সোলজার ছিল। ওখান থেকে মানে এত সোলজার তারা একেবারে যে একটা পিঁপড়াও যেতে পারবে এরকম ভাবে বেষ্টনী করা পিলখানায়, কিন্তু এত সোলজার সাথে সাথে কিভাবে চলে? তোরাব আলী নামে একজন কমিশনার ছিল, আওয়ামী লীগের কমিশনার, ওনার সন্ত্রাসী একজন ছেলে ছিল লেদার লিটন নামে, ওনার নেতৃত্বে আসলে একটা মিছিল আসে যে আমরা বিডিআর আমাদের ভাই ভাই, সেনাবাহিনীর রক্ত সেই এরকম একটি এবং জয় বাংলা স্লোগান দিয়ে এই মিছিলটি আসলে 5 নম্বর গেট দিয়ে দেয়ালের খুব কাছাকাছি চলে আসে। তখন তারা এই মিছিলটির সাথে সবাই সম্পৃক্ত হয়ে যায় এবং এই মিছিলের মাধ্যমে তারা সহজে পলায়ন করে। এই বিষয়টি আমরা আসলে জানতে পেরেছিলাম। তো এই বিষয়টি নিয়ে কিন্তু কোনো তদন্তে কোনো কথা বলা হয়নি এবং লেদার লিটনকে কোনো আসামি করা হয়নি। কেন? সম্ভবত আরএসইউর সৈনিকরাই এই অস্ত্রগুলো নিয়ে এসেছিল এবং যারা পালিয়ে যাওয়ার সময় তারা অস্ত্রগুলো ফেলে পালিয়ে গিয়েছে। সেই দেয়াল টপকে সেখানে পার হয়ে গেছে বিডিআর সদস্যরা। অনেক বিডিআর সদস্যদের পোশাক, ইউনিফর্ম এবং জুতো এবং বুট আমরা দেখতে পাচ্ছি যে তারা সেগুলো খুলে এই দিক দিয়ে পালিয়ে। আমার আপনার বন্ধুরা যদি সেনাবাহিনী এখান থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই। এই প্রশ্নটা প্রধানমন্ত্রীকে আমি নিজে করেছিলাম। তো উনি উত্তর দিয়েছিলেন যে আমি মঈনকে বলেছিলাম, উনি আপনার সেনাপ্রধানকে বলেছিলাম, উনি বলেছিলেন যে এখান থেকে যেতে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। আমি এর উত্তরে বলেছিলাম যে জাহাঙ্গীর গেট থেকে যদি পিলখানা যেতে 3 ঘন্টা 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগে, সেই সেনাবাহিনীতে আমাদের দেশে দরকার নাই। কেন ফেল করলেন যে সেনাবাহিনীকে ভেতরে ঢুকাতে পারলেন না? মইনুল আহমেদের আসা উচিত যে উনি বিং এ চিফ অফ আর্মি স্টাফ, উনি ওনার কলিগদের বাঁচাতে পারলেন না। 7-8 জন অফিসার ওখানে তাদের হাতে নিহত হলো। এইটা কেন হলো? এটা তো বলতে হবে। তো জাতিত্ব যন্ত্রণাগুলো নিয়ে আমি অনেক প্রশ্নবান ওনাকে করেছিলাম। উনি কোনোটারই কোনো প্রশ্নের সঠিক উত্তর আমাকে দেন নাই বা আমাদের ওখানে যারা উপস্থিত অফিসার ছিল তাদেরকে দেন নাই। যদিও শেষে আমি ওনার কাছে, উনি বলেছিলেন যে আমি মা হিসাবে এই প্রোগ্রামে আসছি, আমি প্রধানমন্ত্রী আসে নাই। শেষে আমি যদি ওনার কাছে মাপ চেয়েছিলাম যে আমি ছেলে হিসাবে অনেক কথা বলেছি, যদি আমার অন্যায় থেকে মাপ করে দেন, কিন্তু সেই মাপ আমাকে উনি করেন নাই। পিলখানা ঘটনা যখন ঘটে এবং সেনাবাহিনী যখন পিলখানার সামনে ডিপ্লয়েড হয়, সেনাবাহিনীকে সরকার কেন বাধা দিল ঢোকার জন্য? ফার্স্ট অফ অল আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা একটা মিলিটারি সিচুয়েশন, এখানে সেনাবাহিনী ট্যাকল করবে। সেনাবাহিনী না পাঠায় তারা রাজনৈতিক নেতাদের কেন পাঠালো সিকিউরিটি ছাড়া? এটা আমার একটা প্রশ্ন। এবং সরকার এত কনফিডেন্স কিভাবে পায়? থার্ড অফ অল, হত্যা হওয়ার পরে সেনাবাহিনীকে 3 কিলোমিটার উইথড্র করলো কেন পিলখানার দূর থেকে এবং জওয়ানদের পালাইতে দিল কেন? সামরিক কর্মকর্তাদের তদন্তের সময় জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে ফজলুল করিম সেলিম, ব্যারিস্টার ফজলে নূর তাপস, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সজীব ওয়াজেদ জয়, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ছাত্রলীগ নেতা লিয়াকত শিকদার, বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, মহিউদ্দিন খান আলমগীর, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জেনারেল মইনিউ আহমেদের নাম। কয়েকজনের জবানবন্দি। সিপাহী সেলিম রেজা, বয়স 28, নম্বর 63907। 2009 সালের 9 মার্চ সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া এক জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তাপস অভয় দিয়ে বলে, সেনা কর্মকর্তা মেরে ফেললেও কোনো সমস্যা নেই। 44 রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসির উদ্দিন জানান, শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম, তারা বলেছে আমরা জিম্মি টিম্মি যাই করি আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নম্বর 71318,
জিয়াউল জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশ পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজীব ওয়াজেদ জয় খুশি হবে। এখন সময় এসেছে, এখন সবার মুখ খোলার সময় এসেছে। আমার মনে হয় যে অনেকের কাছ থেকে এই তথ্যগুলো নেওয়ার খুবই প্রয়োজন, আবার নতুন ভাবে জিজ্ঞেস করার প্রয়োজন। আর এই বিডিআর এর মধ্যে অনেকে নিষ্পাপ রয়েছে যারা আসলে এই কিলিং সম্বন্ধে কিছুই জানতো না, তাদেরকে আসামি করে এবং জোরপূর্বক নানানভাবে বয়ান চেঞ্জ করার একটা চেষ্টা ছিল। তাদেরকে বারবার আসামি করে এখানে রাখা হয়েছে। তাদের বিশ্বস্ত মুক্তি দিয়ে তদন্ত কমিটি করা এবং এই কমিটির মাধ্যমে অনেক তথ্য বের হয়ে আসবে, যেটা সরাসরি আপনারা জানতে পারবেন যে সরকার কিভাবে এটার মধ্যে জড়িত ছিল। এবং তৃতীয় একটি দেশ, যেটা আমি সরাসরি বলতে চাচ্ছি, ভারত এটার সাথে সম্পৃক্ত ছিল এবং সেটা কিভাবে তারা ছিল এইটার আমরা সবাই জানতে চাই।